আল্লাহ, এটা আমার ব্রাশ। কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়রাকে বাঁ হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকম একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়রা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়রার দিকে তাকালে মায়রার দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়রা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট? মায়রা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়রা মুখ কুচকে বলে, পারবো না। ইয়া। ইরফান মায়রার দিকে শান্ত চোখে তাকায়। মায়রা ঢুকিল। সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়রার ভেজা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, মাউথওয়াশ করে নেব। মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়রা দ্রুত দুহাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়রার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, সারা জীবন স্টুপিডই থাকবে? ইরফানের ধমক খেয়ে মায়রা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়রাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার, ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত! মায়রা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত সোয়েটার কোট গায়ে জড়ালো আবারও। মায়রা এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পাক কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে যেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলেই সে দৌড় দেবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দেবে, সেও দেবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথায় যাচ্ছিস? সাহেলের কথায় ইরফান দাঁড়িয়ে গেল। পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল। আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ময়লা ঝাড়ার মতন কয়েকবার ঝেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মাইরা। হাউ কিউট! অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এজন্যই তো এতটা ফাস্ট পা পিছলে পড়লি। ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস, মাইরা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সুরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মাইরাকে আমার লাগবে। শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলল, রাগাচ্ছে তোকে? থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলল, রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে গেলি কেন? সাহেল রেগে বলে, আমি ওকে রাগাইনি, যা বলেছি কাটকাট বলেছি। আমার মাইরাকে চাই মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সাহেল নির্দ্বিধায় বলে, মাইরাকে দেখে ওকে আর ভালো লাগছে না। ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাহকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসে এসেছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারাহের থেকে বেশি সুন্দর। বরং ফারাহকে ভিন্ন সময় ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুদ্ধর ভাবনার মাঝে সাহেল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মাইরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মাইরাকে, এই জন্যই এখন ওই মেয়েকে আমার চাই, ব্যাস।
শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম, খুব ভালো করেই জানিস। সাহেল গা টানা দিয়ে বলে। বাট আমি ফান করিনি, না তো করছি। শুদ্ধ রেগে বলে। তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। সাহিল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? শুদ্ধ রেগে সাহিলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেয়া এসব কি ধরনের স্বভাব? সাহিল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতি কথা কোথায় গিয়েছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না। ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের উপর বসেছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়েছে মায়রার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতে রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে। মায়রা ঢোক গিলে, ভালো মানুষ বের হয়ে গেল তো, এত রেগে ফিরল কেন? মায়রা ভীত স্বরে বলে, আপনার কি হয়ে? কথাটি শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মায়রার গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পড়তে পারিস না, আজ কেন পড়লি? মায়রা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়রার ভীত মুখপানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ। নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়রাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়। রাগে দরজায় একটা লাথি বসায়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মায়রাকে বাঁ হাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়রাকে ডাকছে। মায়রা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি, এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেন্দি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মায়রা রিয়ার হাতের শাড়ি নিয়ে জোরপূর্বক হাসল। রিয়া শাড়িটা দিয়ে দৌড় দিল। তাদেরও রেডি হতে হবে। মায়রা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝে পেছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়রা ঠোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়রার হাতে থাকা শাড়ির দিকে তাকায়। এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়রা ভীত চোখে তাকায়। আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। গুড গার্ল। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রার কান্না পায়। হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়া আপু। মায়রা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দেবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রেখেছে কেন, রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইয়ানা আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান থমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়রা ছলো ছলো দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি পুচকি রাগ দেখালো ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমল। কিছু একটা ভেবে মায়রার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়রা মাথা তুলে তাকায়। এইটুকু সময় কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়রা নিজেও ঢোক গিলে কি করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়রা ঢোক গিলে কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়।
ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বোলায়। মায়রা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়রা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়রার কর্মকাণ্ড। মায়রা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়রার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়রার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়রা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও, আবার তাকিয়ে রাখ দেখাও, ইন্টারেস্টিং। মায়রা উসখুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মায়রা মাথা তুলে তাকায়, মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়রাকে সাঁপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। তার দু পায়ের মাঝে মায়রার দু পা রেখে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়রা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ইউনো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছে। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘ শ্বাস টানে। মায়রার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়রা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রার মুখ চোখে তার মাথার পানির ছিটে ফোঁটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই ব্রড লাভ, বাট ইউ আর আ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখলো গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়। গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মায়রাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ করে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, কয়দিনের জন্য? ইরফান মায়রার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মায়রাকে দেখে ভ্রুকুচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে তার বেডে শুয়ে উঠতে নেয়। মায়রা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করলো, বুঝতেও পারল। খবিস লোক, আমি পছন্দ করে না। ইরফান ভ্রুকুচকে মায়রার দিকে চেয়ে সেও মায়রার পাশে শুয়ে পড়ল। মায়রাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলল, ইউর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। মেহেদি ডিজাইনারকে পাঠা। উপাস থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভ্রুকুচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পরবি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফাস্ট। বলে কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটা ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটা সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, কাকে মেহেন্দি পরিয়ে দেব? ইরফান ভ্রুকুচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটা এগিয়ে গিয়ে দেখলো মায়রা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়রাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটা ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেন্দি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে।
ইরফান বিরক্তি কণ্ঠে বলে। সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে? মেয়েটা মাথা নেড়ে বলল। ওকে স্যার। এরপর মেয়েটা মায়রার পাশে বসে মেহেদি দেয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়রার হাতের দিকে চেয়ে রইল। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময় পুরো 2 হাত ভরে মেহেদি দেয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়, এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে। হোয়াট হ্যাপেন্ড? মেয়েটা থতমত খেয়ে বলে। জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে। ভাইরে, সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দিই? মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানিয়ে সেটাই জানতে ইচ্ছে করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবেই মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে। ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে। আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়রাকে দিয়ে দেয়া হাতের মেহেদিটা ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটা বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে, হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বাঁ হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুঁচকে তাকালো, হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো, ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাত ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাত দিয়ে দেয়, এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়রা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর 2 হাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল। কিন্তু মায়রার 3 পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনে দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে। মায়রা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়রা আজ সারা দিন মোটামুটি ইনায়েতের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও ঘর বন্দি করে রাখত। মায়রা জামা পরে ইনায়ার ঘরে যাচ্ছিল, তখনই ইরফানের ছোট ফুপি মায়রার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি এসে বলে, আম্মু, তুমি শাড়ি পরনি যে? মায়রা ঢোক কিনল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়। মৃদু হেসে বলল, ফুপি, জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলল, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরেছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসে যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদে সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে, সবার মতন একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনেরা ঘিরে রেখেছে। মায়েরা স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইয়ান আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মায়েরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি, তোমার জামাইয়া শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে, সে নেই।
মিশকা মায়রাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নাই, মেয়েরা কি করে আর নিরামিষ বরকে চায়, তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসল। ইনায়া বলে ওঠে, আপু তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মায়রা অসহায় মুখ করে ইনায়ার দিকে চেয়ে রইল। রিয়া মায়রার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা? মায়রা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিশকা মায়রার হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দেওয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়রা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, তাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল। হতে পারে। মায়রা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দেবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়রা জাহারাকে না দেখে বলে, জাহার আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না। কি যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়া আর মায়রা কিছু বলল না। মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এখানে কি? হ্যাঁ। রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের বাবি একান গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যা কথা, সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝে সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনি একটা গান শোনান, পাশে মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো। শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবি আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস শুনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, জগরুটাইয়া মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুম সিঙ্গার হয়ে গান গাইলো, প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন বাবির আবদার ফেললাম না। গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরও অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলল, এই গান উৎসর্গ করছি মিস মিশকাকে। সবাই হাতে তালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিশকা চলেছে একা পথে। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজে ও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলল, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে, সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমল। মিশকা ধূপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নেবে। কত বড় সাহস, তাকে নিয়ে মজা করে। মায়েরার কথায় মিশকা এক কোনায় গিয়ে বসল। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে। তার কথার শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়া। এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস এবার একটা সুন্দর গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ফিরে ইরফানকে দেখে ঠকিলে।
ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়রার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়রা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পেছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া মাইরাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে, তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজও? ইনায়া মুখ পাকালো। ছাই তার ভাই, মায়রাকে ধমকাবে নয়তো থাপড়াবে, জন্যই তো নিয়ে যাচ্ছে। মায়রা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাসতে পারে না, মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়রা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ঢোক কিনল, চাঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়রার সামনে এসে দাঁড়ায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে? মায়রা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদু স্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরে বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়ে অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুচকে বলে, কিছু বলেছি আমি? মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়রার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার কপালের ঘাম মুছে মৃদু স্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মাত্রাতে পাল্টে দিতে। শাড়ি পরার স্বাদ মেটাবো। স্টুপিড। মায়রা ঢোক গিলল, মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে, আমার কি দোষ? ইরফান থমকে মায়রার গাল চেপে বলে, এই মুখকে শুধু অসময় চালানোর জন্য? মায়রা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব সুদে আসলে ফেরত দেব। স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মায়রার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়রা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল, ভালো লাগলো কেন যেন ইরফানের এটুকু কাজ। মৃদু হাসল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়রা ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখ সরাতে নিয়েও সরায় না, চোখ বড় বড় হয়ে যায়। বুক হাত অসংখ্য জায়গায় কাটা, কেমন ভয়ঙ্কর লাগছে। মায়রা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়রার দিকে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছে কেন? মায়রা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভ্রু কুচকে নিজের দিকে তাকালো, বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়রা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? পাগল আপনি, হসপিটালে যাননি কেন? ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড, ইটস নরমাল, কাম। মায়রা চেঁচিয়ে বলে, আপনি যাবেন? আমি সবাইকে বলছি, দাঁড়ান। ইরফান রেগে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরে, ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা নিজেকে ছাড়াতে চায়। ইরফান ধমকে বলে, আমি রাগিও না। এরপর মায়রাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শতান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মায়রার জন্য দিয়েছে। মায়রা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। মায়রা ঢোকিলে, এই লোক একটা তেরা। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানেন। মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পর পর ডান হাতে কপাল স্লাইড করে। মায়রা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়রা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মায়রা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়িভাবে দুহাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়রা চিন্তিত হয়। অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়রা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, শাট আপ। মায়রা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টেনে দিয়ে হাত সরিয়ে নেয়। ছোট চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়, রেগে বলে, স্টুপিড, তোমরা তো সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়রা আমতা আমতা করে বলে,
আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু আটকে রাখছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জ্বালিও না। গত রাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার। মায়েরা বুঝলো না সে কখনই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল, মন খারাপ করে বসে থাকলো প্রায় 10টার কাছাকাছি। মায়েরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সব কিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতর ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না, বুঝলো লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়, বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময় আসে। মায়েরার দেখার ইচ্ছে এই লোক অবসর সময়ে করেটা কি, কিন্তু দেখবেটা কিভাবে। বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতর গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের উপর ফেস্টের বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপর উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যেটুকু পারলো তুলো দিয়ে বুক, পেট, হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখি ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তবে ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে ওঠে, ঘুমের ঘোরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়েরা একটু থেমে ছোট্ট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়েরার খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত হয় এই লোকটার এত কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয় ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরে গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনায়ার ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ভেবে হাসি পাচ্ছে। ইনায়ার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভোলেনি। ইনায়ার ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, বর ছাড়লো তবে? মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। ওসব বাদ দাও, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি? মায়েরা ইনায়ার দিকে আঙুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার, তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায়া হেসে বলল, 100% রাজি, শুরু কর। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ার ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে করার অপেক্ষায়। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ড বার কল রিসিভ হয়। মায়েরা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে, ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট আর এক ইনায়ার এমন বিহেভিয়ারের বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশে দাঁড়িয়ে সে আজ ফাইজের সাথেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে, বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তবদা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান প্রাণ, কথা বলছো না কেন? ফাইজ খুক খুক করে কেসে ওঠে। ওপাশে মায়েরার পাশে এক একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, কথা না বলে এমন কাঁদছিস কেন? কথাটা বলে ফাইজার থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মায়েরা আবারও বলে, জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি জান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। ওসব ইয়ানা ফিয়ানাকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়েরার কথা শুনে। নাম্বারটা চেক করে ভ্রু কুচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লেগেছে। নাম্বারে দেখে শিওর হলো এটা মায়েরা। কি বিচ্ছু ভাবা যায়। শব্দ করে বলে ওঠে, ও মাই গড। ফায়েজ বলে ওঠে, কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়।
পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো, মায়েরার সঙ্গ দেওয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, তোর সত্যি এক্স ছিল ফায়েজ? ছি ছি ছি, আমার বোনটাকে এইভাবে ঠকাতে পারলি? ফায়েজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফায়েজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, এইসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়ল। কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ, এই মায়েরা একখান জিনিস। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ফায়েজ রাগে চিৎকার করে বলে, কোন বেয়াদব ছেমড়ি রে! একবার সামনে পাই কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে। বলে খট করে কল কেটে দিল ফায়েজ। রাগে শরীর কাঁপছে। এমনি ইনায়া তার ব্লগ খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য, এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির। ওপাশ থেকে মায়েরা তবদা খেয়ে চেয়ে আছে। তাকে এভাবে অপমান করলো। সবাই হাসছে, একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মায়েরা রেগে বলে, ইনায়া আপু, তোমার বর আমায় অপমান করলো। ইনায়া হাসতে হাসতে বলে, উফ মায়েরা, তোমার অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি। মায়েরা ইনায়ার ফোন নিয়ে ফায়েজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ার ফোনে ধার নিয়ে ফায়েজের নাম্বারে কল দিয়ে ইনায়ার কানে দেয়। এরপর মায়েরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে ওগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরেই কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগেই ফায়েজ বলে ওঠে, লিটল কুইন সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফায়েজের কথা শুনে ইনায়ার খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়েরার ফোন দেখে বলে, আপনার রিক্স আমাকে ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মায়েরার সাথে সাথে ইনায়া ফোন কেড়ে নিয়ে কল কেটে ফায়েজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায়া আপু। ওপাশে ফায়েজ তবদা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে? হাতের কাছে পেলে সাপটে এক থাপ্পড় দিত। ও আর সহ্য হয় না। এসব কি অত্যাচার, আর নেওয়া যাচ্ছে না। মায়েরার নাম্বারে কল ব্যাক করলো, রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, শুদ্ধ, এটাকে বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। অতঃপর বলে, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফায়েজ রেগে বলে, একটা থাপ্পড় খাবি। ইরফানের বোনকে ভালোবেসে কুল পায় না? কোন জন্মে এক্স ছিল আমার? শুদ্ধ মুখ লুকিয়ে আর একটু হেসে নিল। ইসরে হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো, কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝে ফায়েজের ফোন আবারও ফোন বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। উপাস থেকে কেউ বলে, এই শালা কে রে তুই? আমার ইনায়া পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতে আমি আমার ইনায়া পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙ্গুল চুষে খা। হ্যাঁ, আমার ইনায়া পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা 2 রাকাত নামাজ পড়ে নে আমার আর ইনায়া পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের। ফায়েজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। শুদ্ধ ফায়েজকে দেখার জন্য মাথা কাঁদ করছিল। ফোন ছুটতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ ধরে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি ফায়েজ? ফায়েজকে কিছু বলার আগেই ফায়েজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার চেপে ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে বল? তোদের সব কটাকে ভাই জানে মেরে দিবে। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নেই। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফায়েজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়েছে। শুদ্ধ বোকা চোখে ফায়েজের কারবার দেখল। হলোটা কি এর? ফায়েজ ফোন কেটে দেয়ায়
রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা বলতে পারলাম না, কল কেটে দিয়েছে। মায়েরা হেসে বলল, এইটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।